দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র বা কুন্তল এই নামগুলো পরিচিত নাম। ফলে এদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করছেন, ভালো কথা। কিন্তু অপর প্রান্তে যারা ছিল তাদেরও কণ্ঠস্বরের নমুনাগুলো একটু পরীক্ষা হোক। মমতাওয়ালা ঠাকুর পাওয়া যাচ্ছে, মমতা কবে পাওয়া যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় কবে পাওয়া যাবে? ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যে তদন্তের নির্দেশ, সেই তদন্তের নির্দেশে যে স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ সেটা উঠে যাবে এবং তার ফলে এই গোটা ক্যাবিনেট জেলের অভ্যন্তরে গিয়ে বসবে। প্রাথমিকের দেখুন 2016 সালে 42,949, এর মধ্যে অনেকটাই 80% হলেও মানে অবাক হব না। তারপরে 2020 সালের 16,500, সেখানে অনেকটা। টেট 2014 কোনো ওএমআর শিট নেই, স্ক্যান কপিও নেই, অরিজিনালও নেই। কি আছে? এডিটেবল কপি। 2017-রও তাই। 2017-22 রং কোশ্চেন কেন করেছিলেন? এর একটা গল্প আছে। এবার নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিবিআই। কোন তথ্য সামনে আসবে বলে ধারণা? দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র বা কুন্তল এই নামগুলো পরিচিত নাম। ফলে এদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করছেন, ভালো কথা। কিন্তু অপর প্রান্তে যারা ছিল তাদেরও কণ্ঠস্বরের নমুনাগুলো একটু পরীক্ষা হোক, তাদেরকেও এই যে নিয়োগ দুর্নীতির আওতাধীন করা হোক। মমতাওয়ালা ঠাকুর পাওয়া যাচ্ছে, মমতা কবে পাওয়া যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় কবে পাওয়া যাবে? এই বাজারে মমতাওয়ালা ঠাকুর, দিব্যেন্দু অধিকারী, শওকত মোল্লা সবাই জানে প্রাথমিকের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, আধুনা কিছু বিজেপি। আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বলতে পারেন ওই এ বাড়ি আর ও বাড়ি, এ ঘর আর ও ঘর। আসলে তো সেই একই বৃন্তে দুটো কুসুম, ওই একই গাছের ফুল, কোনোটা জোড়া ফুল, কোনোটা পদ্ম ফুল। আসলে একই গাছ, উৎপত্তিস্থল এক, গোডাউন এক, শোরুম আলাদা। গোডাউন হচ্ছে আরএসএস এর প্রোডাক্ট দুটো, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা হচ্ছে বিজেপি। এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে সেখান থেকে কিছুজন গিয়ে বিজেপিতে জয়েন করেন, তারাও আছে। এই এসএসসির দুর্নীতি, এটা অনেকটাই চ্যাপ্টার খুলেছে, জনগণ জানতে পেরেছেন, আদালতও জানতে পেরেছে। কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এসএসসির থেকে বেশি দুর্নীতি হয়েছে। সৌমেন নন্দীর মামলায় সিবিআই এফআইআর রুজু করেছে। আমি সৌমেন নন্দীর হয়ে আদালতে মামলা করেছে, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেখবেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই এই মামলার আওতাধীন হয়েছেন, তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন। আমাকেও ছুটতে হয়েছিল, যেহেতু সৌমেন নন্দীর আইনজীবী হিসেবে। আমি ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের আইনজীবী হিসেবে চাই যে প্রত্যেকে, যাদের যাদের নাম উঠে এসছে, সে শওকত মোল্লা হোক, সে মমতাওয়ালা ঠাকুর হোক, অন্যান্য যতগুলো নাম উঠে এসছে, সকলকে তদন্তের আওতাধীন করতে হবে। এবং সব থেকে প্রথম যাকে, যে বড় মাথাটিকে তদন্তের আওতাধীন করতে হবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন 2016 সালের রিক্রুটমেন্ট রুলসে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার প্রভিশন রাখেনি? কোথায় আসলে এই দুর্নীতি করার জন্য আসল পরিকল্পনা কোথায় রচিত হয়েছিল? কবে থেকে রচিত হয়েছিল? কেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ওএমআর শিটের স্ক্যান কপি রাখার, মিনিমাম 20 বছর রাখার কেন আইন তৈরি হলো না? এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে না? গোটা পশ্চিমবঙ্গের কোন ছেলে মেয়েটাই চাইছে যে না, একদম ওএমআর শিটের স্ক্যান কপি রাখা যাবে না? কোন ছেলে মেয়েটি চাইছে? কেউ চাইছে না। যারা পরীক্ষায় অ্যাপিয়ার করেন প্রতিদিন আমার চেম্বারে এসে দেখুন, কত ছেলে মেয়েরা এসে তারা তারা হত্যে দিয়ে তারা একটাই জিনিস চাইছে, যে নিয়োগে স্বচ্ছতা আসুক। প্রত্যেকেই জানে যে একটা নিয়োগ প্রক্রিয়ায় 20,000 সিট আছে, মানে সেখানে 2 লক্ষ ছেলে মেয়ে বসছে, মানে 2 লক্ষ জন চাকরি পাবে না, 20,000 জন পাবে। কিন্তু কোন 20,000 জন পাবে? যোগ্যতর 20,000 জন, যোগ্যতম 20,000 জন। পাচ্ছে কারা? অর্থের বিনিময়ে নিম্ন মেধার মানুষ,
শওকত মোল্লা রেকমেন্ডেশন করে দিয়েছে, মমতা বালা ঠাকুর রেকমেন্ডেশন করে দিয়েছে, ও দেখছি বিএসপি ছিল সেও দেখছি রেকমেন্ডেশন করে দিয়েছে। নিয়োগের আইনের কোথায় প্রভিশন রয়েছে যে একজন এসপি বা একজন এমএলএ রেকমেন্ডেশন করবেন? এই বেআইনি রেকমেন্ডেশন গুলো কেন করবেন? বলবেন আমি লিখে দিয়েছি, আমার কাছে লোক এসে। আপনি কেন লিখবেন? আপনি জনপ্রতিনিধি, আপনার দায়িত্ব নেই? আপনি একজন পাবলিক এমপ্লয়ি, আপনার দায়িত্ব নেই? আপনি একজন এসপি, কেউ এলো আর লিখে দিলেন যে হ্যাঁ একে চাকরি দাও? লেখা যায় নাকি এভাবে? আপনি জনপ্রতিনিধি হয়েছেন মানে যা ইচ্ছা তাই করতে পারেন না। সমস্যা এদের এখানেই, তৃণমূল কংগ্রেসে যারা বোম বাঁধে তাদেরকে যদি এমএলএ বানান এই হবে। পেটে পেটে মারলে পড়াশোনার পর বেরোবে না, তাকে এমএলএ বানিয়েছেন। যা হওয়ার তাই হবে। শওকত মোল্লা এমএলএ, তো সে তো পয়সা নিয়ে নাম রেকমেন্ডেশন করবে, সেটাই স্বাভাবিক। আমি মনে করি এইসব এসব গুন্ডাগুলোকে একদম জেলের বাইরে রাখা উচিত নয়, ঘাট চেপে ধরে জেলে ভরানো উচিত। প্রশ্ন করব, 26,000-এর যে চাকরি বাতিল মামলা ছিল, একদম এই মামলার সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত আইনজীবী ফিরদৌস শামীমের নাম। একদম সবসময় বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আপনি লড়েছেন প্রথম দিন থেকে। সেইখানে সেই 26,000 চাকরি বাতিল মামলার সর্বোচ্চ শুনানি ছিল 10ই ফেব্রুয়ারি। তারপরে দেখা গেল স্কুল সার্ভিস কমিশনকে দেখা গেল যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য। কোন অঙ্কে? দেখুন, এরা প্রচেষ্টা চালাচ্ছে, ওই প্রচেষ্টায় কোনো লাভ হবে না। দেখুন, এসএলপি দায়ের করেছে রাজ্য, এসএলপি দায়ের করেছে এসএসসিও। এসএসসি যে এসএলপি দায়ের করেছে সেখানে রেসপন্ডেন্ট আমি। আমাকে যদি সেই তথ্য না দেয়, আমি যদি তার অপরচুনিটি অফ হিয়ারিং না পাই, আমার মনে হয় না আদালত সেই তথ্যের উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করবে। আদালত যদি গুরুত্ব আরোপ করতেন, নিশ্চিতভাবে বলতেন যে আদার সাইডকে এর কপি দাও এবং হিয়ারিং করো। আদালত আমার মনে হয় না এই যে তথ্য বা তারা যে মেনশন করে তাতে খুব একটা বেশি গুরুত্ব আরোপ করছেন। আদালত বুঝতে পেরেছেন। একজন বলছে 4,327 জন ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছেন, অপরজন বলছেন যে না 5,485, আর একজন বলছেন 5,189। এই তথ্যের যে বিস্তর গরমিল, ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশনের তথ্য দেননি, টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশনের তথ্য দেননি, এক্সেস ভ্যাকেন্সি, নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস থেকে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তথ্য দেননি। আপনি তথ্য দিয়েছেন? দেননি। তাহলে তথ্যের বেসিক্যালি যে প্রকৃত তথ্য না দিয়ে তথ্য চেপে গেছেন, প্রথম কথা দুর্নীতি করেছেন, তারপরে তথ্যের সঠিক তথ্য দেননি, তারপরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন একেবারে অবৈধভাবে, এবং সেই অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়দের আত্মীয়রা তারা চাকরি পেয়েছেন, পরেশ অধিকারীর কন্যা চাকরি পেয়েছে, অর্থের বিনিময়ে পার্থ চট্টোপাধ্যায়রা যাদের চাকরি দিয়েছেন তারা চাকরি পেয়েছে, তাদের চাকরি বাঁচানোর জন্য এদের জেলের বাইরে রাখা উচিত। আদালত যথার্থ নির্দেশ দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করুন। এদের একজনেরও, এই উর্বর মস্তিষ্ক গুলো একজনেরও জেলের বাইরে থাকা উচিত না, সব কটাকে জেলে রাখা উচিত, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। জেলের মধ্যমণি হয়ে বসে থাকবে। এবং আমি বিশ্বাস করি এই যে 26,000-এর মামলা, যেটা আপনারা 26,000 এসএসসির মামলা বলে আপনারা বলেন, সেই মামলায় অ্যাকচুয়ালি 4টে নিয়োগ প্রক্রিয়ার মামলা। সেই মামলায় নিশ্চিতভাবেই খুব শীঘ্রই তার রায় হবে এই বিশ্বাস রাখি, এবং রায় হলেই ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যে তদন্তের নির্দেশ, সেই তদন্তের নির্দেশে যে স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ, সেটা উঠে যাবে, এবং তার ফলে এই গোটা ক্যাবিনেট জেলের অভ্যন্তরে গিয়ে বসবে। আমি আগেও বলেছিলাম, যদি সিবিআই কোনো রাজনৈতিক সেটিং এর অংশ না হয়, 100% নিশ্চিত গোটা ক্যাবিনেটকে জেলে যেতে হবে। আপনি সব সময় ফিরদৌসদা বলেছেন যে কোথাও গিয়ে একটা সিবিআই প্রাথমিক যে একদম প্রিলিমিনারি স্টেজে যখন তদন্ত শুরু করে, একদম তাদের তদন্তের গতি প্রকৃতি সুদৃঢ় থাকে, কিন্তু তারপরে কোনো একটা জায়গায় গিয়ে যখন মূল মাথা ধরার বিষয় হয়ে যায়, সিবিআই কোথাও গিয়ে পিছপা হয়ে যায়।
আপনার কি ধারণা এইবারে যেটা বললেন সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েশনের পেছনে যারা একদম মূল মাথা সেই অবধি পৌঁছতে পারবে সিবিআই? দেখুন, এটা ক্যাবিনেট ডিসিশনের অংশ। ফলে সেই তদন্ত করার সময় তারা যদি ক্যাবিনেটের প্রতিটি সদস্যকে তদন্তের আওতাধীন না করে, তাহলে ক্যাবিনেটের গৃহীত সিদ্ধান্ত নিয়ে যে তদন্ত, সেটা নিয়ে প্রশ্ন উঠবে এবং আমরা আদালতের উপযুক্ত সময় সেটা জানাবো যদি সেই তদন্ত, কারণ এটা সরাসরি ক্যাবিনেটের সঙ্গে যুক্ত। ফলে এই ইস্যুটি কোনোভাবেই অন্য 5টা ইস্যুতে ধরুন তারা তদন্তকারী সংস্থার একটা কিছু ডিসক্রিপশন থাকে, নিশ্চিতভাবেই তারা তদন্ত করবেন, বলবেন ওই পার্থ চ্যাটার্জির বাড়ি পর্যন্তই পেয়েছি, তারপরে আর নাকতলা থেকে আর একটু আগে কালীঘাট পর্যন্ত পৌঁছয়নি। সবাই জানে কালীঘাট হয়েই নাকতলা যাওয়া যায়, এদিক থেকে গেলে, মানে নবান্ন থেকে গেলে কালীঘাট হয়েই নাকতলা পৌঁছানো যায়, কিন্তু নাকতলা থেকে আর কালীঘাট পর্যন্ত পৌঁছাতে পারেননি। যাই হোক না কেন, তো আমরা চাইবো যে কালীঘাট, নবান্ন সবটাই তদন্তের আওতাধীন হোক। তার কারণ এই সিদ্ধান্ত গ্রহণ যেহেতু করেছে ক্যাবিনেট, ফলে নাকতলা, কালীঘাট কোনোটাই বাদ যাবে না, সবটাই থাকবে। যে 26,000 চাকরি বাতিল হওয়া ছাড়া আর কি কোনো পথ রইল না? একদম দুর্নীতির চরম ফল কেন ভোগ করবে 26,000 পরিবার বা বাকি যে যোগ্য পরিবার তারা? এইটাই তো আইডেন্টিফাই করে দিল মমতা ব্যানার্জি। তার কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাই ভোগ করতে হচ্ছে। যদি মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য হতো তাহলে ভোগ করতে হতো না। যে গালাগালি যাকে জায়গা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীর নাম যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো তাহলে ভোগ করতে হতো না 1 সেকেন্ডে। মানে যে কটা তো দুর্নীতি করেছিল, আর প্রথম কথা তাদের আমলে দুর্নীতি হয়নি, আর দুর্নীতি হলেও ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে। ফলে মমতা ব্যানার্জি তো সেটা করবেন না। মমতা ব্যানার্জি লালিত পালিত করবেন কি করে? যারা দুর্নীতি করেছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চুজ করবেন, তাদের কি করে বড় পোস্ট দেওয়া যায়। কারণ দুর্নীতি করে তারা ভালো করে পয়সা ইনকাম করতে পারবে, পয়সা তুলতে পারবে বাজার থেকে, সেই টাকা নিয়েই তো পরবর্তীতে তারা ফুর্তি করবে, ভোটে লড়বে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা ইউনিক ক্যারেক্টার। তিনি রাজনীতিতে দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে দুষ্কৃতীদের, দুর্নীতিগ্রস্তদের এক জায়গায় সম্মিলিত করতে হয় এবং তাদের দিয়ে কিভাবে বাজার থেকে টাকা তুলতে হয়। ফেরদৌসা, এসএসসি আগে বলেছিল তারা যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত, কিন্তু এখনো অবধি কেন করতে পারলো না পৃথকীকরণ? দেখুন, তাদের যদি তথ্যগুলো দেখেন, তাহলে তাদের তথ্যের মধ্যে যে অসংলগ্নতা পরিষ্কার হয়ে যাবে। তারা এবিডিবিট দিয়ে বলছে শুধুমাত্র অষ্টম রাউন্ডের কাউন্সিলিংটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আমি আইনে প্রভিশন দেখিয়ে বলেছি, যখন সেকেন্ড রাউন্ডের পরে বাকি 6টা কাউন্সিলিং নবম দশমের ক্ষেত্রে এক্সপায়ারি অফ দ্য প্যানেল, সেই নিয়ে এসএসসির কোনো সাবমিশন ছিল? আর আপনি ভাবছেন যে আদালতে আমি সাবমিশন করলাম, আদালত সেই নিয়ে কিচ্ছু ভাববে না, আদালত রায় দেবে না? আপনি ভাবছেন আমি চোখ বন্ধ করে আছি, তার মানে পৃথিবীতে আর কিছু ঘটছে না? তো সে ভেড়ার চোখ বন্ধ করার গল্প হয়ে গেল যে আপনি চোখ বন্ধ করে আছেন, আমি এই নিয়ে কিচ্ছু বলবো না, তার মানে আদালত কিছু রায় দেবে না? তাই কখনো হয়? এই যে ধরুন, যারা যোগ্য বলে নিজেদের বলছেন, আদালত অপরচুনিটি দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে আপনারা যারা চাকরি করছেন তাদের প্রত্যেককে ইনফর্ম করার দায়িত্ব দিয়েছিল সরকারকে, এবং আপনারা আপনাদের বক্তব্য আদালতে এসে জানান। তারা চুজ করেছে যারা জানাবেন না। তার অর্থ এই যে আদালত তার বিরুদ্ধে, মানে সে রায় দেবে না? আপনার ইচ্ছে আপনি জানান, মানে কোনো বক্তব্য পেশ করেননি, কিন্তু আদালত যা রায় দেওয়া তাই দেবে। আপনি যদি নিজেকে ডিফেন্ড না করেন, আদালত যা রায় দেওয়া তাই দেবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি এই সাবমিশনের পরিপ্রেক্ষিতে কোনো সাবমিশনই রাখবো না, রাখবেন না, কিন্তু আদালত তাই বলে কি রায় দেন ক্ষান্ত থাকবে নাকি? আদালত রায় দেবে যা রায় দেওয়ার, এক্স্যাক্টলি তাই ঘটবে। তার কারণ তাদের কাছে কোনো অ্যান্সার নেই। তারা প্রত্যেকেই জানেন আমরা যা বলছি তা সত্য, এবং সেই সত্যের কাউন্টারে ওই দাড়িভিট কাণ্ডের ফলে এই প্যানেলের ভ্যালিডিটি বেড়েছে। ওর মাথায়, আমি বলেছিলাম, আপনার চ্যানেলেই বলেছিলাম যে ওর মাথায় উকুন হয়েছে বলে 3 মাস, দাড়িভিট কাণ্ডের 6 মাস, পরের দিন সুপ্রিম কোর্টে বলতে বলবেন, বলেছিল? বলেনি। তার কারণ সব ঢপবাজি কথা ফেসবুকে লেখা যায়, এসব কথা ওই ফেসবুকে লেখা যায়, সমাজ মাধ্যমে লেখা যায়,
আইনসঙ্গতভাবে বলা যায় না। দাঁড়িবেট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়তে পারে না, কারোর মাথায় উকুন হলে প্যানেলের ভ্যালিডিটি বাড়তে পারে না। বা আমি ক্যাবিনেট ভোট পেয়ে ক্যাবিনেট মন্ত্রী হয়েছি মানে আমি যা ইচ্ছা তাই ডিসিশন নিতে পারি না। আইনসঙ্গতভাবে ডিসিশন নিতে হবে। তাহলে আইনের গুরুত্ব কি? আপনি আইনসঙ্গতভাবে সরকার চালাবেন, আর যদি না জানেন কোনটা আইন, তাহলে সরকার থেকে পদত্যাগ করুন। নির্বুদ্ধির দিয়ে সরকার চালালে এটাই হয়, যেটা হচ্ছে। যারা আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা জ্ঞান রাখবে না, তাদের দিয়ে যদি মনে করেন সরকার পরিচালিত হবে, তাহলে যা হওয়ার তাই হবে। প্রতিদিন দেখছেন। কিন্তু তো একদম যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে যে ছিনিমিনি খেলা হলো, এটা নিয়ে কি বলবেন? যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায়, মানে তাহলে কি হবে? সে পরিবারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবে যে তুমি কেন এই আমাদেরকে এই বিড়ম্বনায় ফেললে, কেন প্রকৃত তথ্য দিলে না। মুখ্যমন্ত্রী বলছেন তার কাছে তো সব সময় সব তথ্য থাকে না, এটার জন্য পার্টিকুলারলি শিক্ষা দপ্তর রয়েছে, তারা লক্ষ্য করে। তারা মুখ্যমন্ত্রী বলে যাবে কার বাড়িতে চলে যাবে, তার বাড়িতে চলে যাবে। মুখ্যমন্ত্রী বলে দেবে যে প্রকৃত তথ্য দিতে পারবে। দায়িত্বে তুমি সব জানো, ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে তোমার অনুপ্রেরণা ছাড়া কিছু হয় এই রাজ্যে? তোমার অনুপ্রেরণা ছাড়া ওই পার্থ দুর্নীতি করেছে কেউ বিশ্বাস করবে? ও টাকার ভাগ পাওনি, কেউ বিশ্বাস করবে? ও কেউ বিশ্বাস করবে না। সব খেয়েছো, দিয়ে এখন খাওয়া দাওয়ার পরে মুখটি মুছে সতী সাজছ সব। ফলে যে যা করেছো এখনো সময় আছে, বলে ফেলো। আমি বলেছি তো যে এই পৃথকীকরণের একটাই পদ্ধতি, সেটা হলো প্রকৃত তথ্য দেওয়া। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়রা কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা যদি বলে দেয় যে এর 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 কাছ থেকে টাকা নিয়েছি, তাহলেই একেবারে পৃথকীকরণ সম্ভব। যে এই দেখো, এই পরেশ যখন তৃণমূলে ঢুকেছে, তারপরে পরেশের মেয়েকে চাকরি দিয়েছি। এই দেখো আমার সমক সম্পর্কিত ভাই যে এসছিল, ভাই অমক অমক ভাই নিয়ে এসছিল, তাকে চাকরি দিয়েছি। এই দেখো এরা টাকা দিয়েছিল, তাদের চাকরি দিয়েছি। এই দেখো শওকত লিস্ট পাঠিয়েছিল, তাদের চাকরি দিয়েছি। এই দেখো অমক লিস্ট পাঠিয়েছিল, তাদের চাকরি দিয়েছি। আমি তো আর একটা কথা বলবো, এই তৃণমূল কংগ্রেসের এইসব এই বোম বাঁধা নেতা অমুক নেতা, এদের বাড়িরও অনেক চাকরি রয়েছে। সেই সময়ের সমস্ত 20 বছর মিনিমাম ডকুমেন্ট রাখতে হবে। আমি ছেলে মেয়েদের বলবো, এদের বাড়ির যারা যারা, কেউ প্রফেসর হয়েছে, কেউ মাস্টার হয়েছে, বাড়ির যারা যারা চাকরি পেয়েছে সেই সময়ে, যারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, সব RTI করে তথ্য চান। প্রথমে SPI করবেন, তারপরে ফার্স্ট অ্যাপিল করবেন, তারপরে স্টেট ইনফরমেশন কমিশনের কাছে চাইবেন, তারপরে না হলে হাইকোর্টে আসবেন, দিয়ে সমস্ত তথ্য চান। তথ্য না দিলে আদালতে এসে মামলা করুন, যে তথ্য নিন, দিয়ে সব কটা চাকরি বাতিল করুন। এদের বাড়িতে অনেক রয়েছে, সব ফোন করে। আমি 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 বিনামূল্যে সেই আইনি লড়াই লড়ে দেবো, কোনো চিন্তা নেই। এদের বাড়ির এই যে বোম বাঁধা অমুক তমুক যা যা সব চাকরি পেয়েছে, সব তথ্য চান, আমি লড়ে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু স্যার, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, আপনার আইনি পর্যবেক্ষণ কি বলে যে সুপ্রিম কোর্ট আইনত অপেক্ষা করুন, কোন দিকটা ভেবে রায় দেবে? দেখুন নিয়োগের আইন খুব পরিষ্কার, নিয়োগের আইন অত্যন্ত পরিষ্কার, যে নিয়োগ দিতে হবে মেধার ভিত্তিতে। যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল, যে মেধার ভিত্তিতে যোগ্যতর ব্যক্তিদের ক্রমতালিকা তৈরি করবেন, সেখান থেকে চাকরি দেবেন, সেই স্কুল সার্ভিস কমিশন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বলে আমরা 5485 জনকে ইল্লিগাল ওয়েতে অবৈধভাবে চাকরি দিয়েছি। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো ক্ষমতা বলে রাখে। এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ আর কি হতে পারে? নিয়োগ দিতে হবে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এই যদি যোগ্যতার ভিত্তিতে না দেওয়া হয়,
যারা অযোগ্যদের চাকরি দেবেন তাদের তো এই জেল জরিমানা যা হবার হবে, সঙ্গে তাদের চাকরিও যাবে। আর যদি যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ না করা যায় তাহলে গোটাটাই বাতিল হবে। আপনি একটা কথা বললেন যে যে সংখ্যাটা আপনারা সবসময় বলেছেন 10,000-এর ঊর্ধ্বে, অর্থাৎ আমি একটা নাম্বার বলছি, 10,750 জন যদি আপাতত অযোগ্য ধরা পড়ে, আচ্ছা তাহলে সরকার যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছে অযোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য, তাহলে সেই সংখ্যাটা কেন 5,169? ফিরদৌসদা, তাহলে সরকার কি চাইছে এই 10,750-এর মধ্যে থেকে বেছে বেছে কিছু জনকে রাখতে? দেখুন, প্রথম কথা, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে অযোগ্যদের চাকরি কখনোই রক্ষা করা যায় না। যারা এই চেষ্টা অপচেষ্টা করবেন তাদের কিন্তু ওই যা ফল ভোগ করার কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তদন্তের আওতাধীন হতে হবে। আপনি ওই ক্যাবিনেটে এইরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যেটা আইন পারমিট করে না। ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে আপনি কি প্যানেলের ভ্যালিডিটি বাড়াতে পারেন নাকি? যেহেতু নিয়োগের আইনে বলা থাকে যে সময় পরীক্ষা শুরু হয়েছিল নিয়োগের আইনে বলা আছে যে 1 বছরের প্যানেলের ভ্যালিডিটি থাকবে, তারপর অল অফ দ্য সাডেন যখন প্যানেলের ভ্যালিডিটি শেষ হতে চললো বা 2022 সালে এসে যখন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করছেন তখন মনে হলো একটা ডেট লিখে দিলেন। তা তো আর হয় না। এইভাবে তো আর প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো যায় না। আপনার মনে হলো অযোগ্য চাকরি প্রাপক রয়েছে, তাদের চাকরি বাঁচানোর জন্য কিছু পোস্ট ক্রিয়েট করি এবং তাদের চাকরি বেঁচে যাবে, তাতে বৃষ্টি মুখার্জিদের চাকরি বেঁচে যাবে, তাতে অঙ্কিতা অধিকারীর চাকরি বেঁচে যাবে, তো হয় না। তাতে অঙ্কিতার চাকরিও বাঁচবে না, বৃষ্টির চাকরিও বাঁচবে না। কিন্তু স্যার 2016-র এসএসসির পুরো প্যানেল এবং 2014 প্রাথমিকের পুরো প্যানেলেই কি যত অযোগ্যরা লুকিয়ে রয়েছে বা দুর্নীতি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত চাকরি হয়েছে বেশিরভাগ চাকরি দুর্নীতিপূর্ণভাবে দুর্নীতিগ্রস্তরা পেয়েছে। বেশিরভাগ চাকরি সবাই পেয়েছে কথা একদম বলছি না, অনেক যোগ্য রয়েছেন, অনেকেই রয়েছেন যারা মেধার ভিত্তিতে পেয়েছেন, কিন্তু অনেকে কেন হবে? প্রত্যেকে মেধার ভিত্তিতে পাবে। একজন অযোগ্য একজনও এরকম থাকবে না যে দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পাবে। কেন? তারা মমতা তাদের অর্থ নেই বলে মেধাকে গুরুত্ব দেওয়া হবে না? শুধুমাত্র অর্থের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়দের দলদের টাকা দেবে আর তারাই শুধু চাকরি পাবে? এটা তো হতে পারে না। আমি যারা চাকরি নিচ্ছেন তাদেরকেও বলছি, তাদের প্রত্যেককে বলছি, আপনারা একদমই এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যে, এবং এরকম কোনো ভাবনাতেও ভাবিত হবেন না যে অবৈধ পদ পেয়ে চাকরি নেব এবং একবার সরকারি চাকরি পেলে সে চাকরি যাবে না। একদম অসত্য ধারণা, ভুল ধারণা। আপনি যদি চাকরি নেন অবৈধ পদ পেয়ে আপনার চাকরি যাবে। যারা যারা নিয়েছেন তাদের প্রত্যেকের চাকরি যাওয়ার সম্ভাবনা প্রভূত। যাদের টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাগুলো ফেরত নিয়ে নিন। তার কারণ না হলে পরে হলে অনেকের সংখ্যায় তো অনেক, এরা সব টাকা ফেরত দিতে পারবে না, অনেক টাকা খরচা করে ফেলেছে রঙিন জলে, এখানে ওখানে অনেক জায়গায় খরচা করে ফেলেছে। ফলে প্রথমে গেলে আগে পাবেন ভিত্তিতে প্রথমে গিয়ে আপনারা যার যা আছে, ঝাড়বাতি লণ্ঠন যা আছে সব নিজের পয়সা বুঝে নিন। কোটি টাকা ঝাড়বাতি হলে যদি 10 লাখ টাকা করে দিয়ে যান সেটা খুলে নিয়ে যাবেন, 10 জনের হয়ে যাবে। আবার যদি লিফট থাকে সেটাও খুলে নিয়ে যাবেন, আরো কিছু জনের হয়ে যাবে। এসকালেটর থাকলে কিছু জনের হয়ে যাবে। ফলে সেগুলো সব নিজেরা সব ভাগ বাঁটোয়ারা করে নেবেন। আপনি একদম শুরু থেকে বলেছেন যে প্রাথমিকে যা দুর্নীতি হয়েছে তা রীতিমতো এসএসসি কেও ছাপিয়ে যাবে। প্রাথমিকে কত চাকরি বাতিল হতে পারে স্পেসিফিক যদি একটু নাম্বারটা বলতেন? দেখো, এইভাবে সংখ্যা বলার তো মানে না। বলা সম্ভব নয়, উচিত নয়। তবে প্রাথমিকের দেখুন 2016 সালে 42,949, এর মধ্যে অনেকটাই 80% হলেও মানে অবাক হব না। তারপরে 2020 সালের 16,500, সেখানে অনেকটা। টেট 2014-র কোনো ওএমআর শিট নেই, স্ক্যান কপিও নেই, অরিজিনালও নেই। কি আছে? এডিটেবল কপি। 2017-রও তাই। 2017-22 রং কোশ্চেন কেন করেছিলেন? এর একটা গল্প আছে। ধরুন মানে অনেকেই ভাববেন রং কোশ্চেন ভুল হতেই পারে অ্যান্সার কিতে, মানুষ মাত্রই ভুল হয়।
না, অত সহজে ভাববেন না। ধরুন উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে। ধরুন ভারতবর্ষের রাজধানীর নাম, চারটে অপশন থাকলো। ভারতবর্ষের রাজধানীর নাম: এ নিউ দিল্লি, বি মুম্বাই, সি চেন্নাই, ডি কালীঘাট। তো লোকে সাধারণভাবে ডি কালীঘাট কখনোই হবে না, লোকে দেবেও না। এরকম ধরুন 25টা বা 26টা এরকম ধরনের কোশ্চেন সেট করলো। তো ভারতবর্ষের রাজধানীর নাম, এবার যারা ধরুন টাকা নেবে, তো ওই দালাল ছেড়ে দেবে বাজারে, ছেড়ে দিয়ে বলবে, এই শোন, ভারতবর্ষের রাজধানীর নাম কালীঘাট, এই অপশনটা আমরা ফাইনাল অ্যান্সার কিতে রাখবো, তোরা ক্যান্ডিডেট জোগাড় কর, ওই ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিতে বলবি, আর পয়সা তুলবি বাজার থেকে। এবার যে সঠিক দেবে সে কিন্তু নেগেটিভ মার্কিং পেল, যদিও নেগেটিভ মার্কিং টেটে থাকে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে, মানে ধরুন নবম দশম একাদশ দশম, আমি জাস্ট উদাহরণ দিয়ে, যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, তো সে যে ধরুন সঠিক অ্যান্সার দিল সে নাম্বার পেল না। ভারতবর্ষের রাজধানীর নাম নিউ দিল্লি, যে সঠিক অ্যান্সার দিল সে 0 পেল। অথচ যে কালীঘাট দিল, পয়সার বিনিময়ে কালীঘাট অ্যান্সারটি জানতে পারলো, সে কিন্তু নাম্বার পেয়ে গেল। এরকম এক একটা পরীক্ষায় 24টা 23টা করে প্রশ্ন ভুল থেকে গেছে, মানে রং অ্যান্সার কি থেকে গেছে। বুঝতে পারছেন এই কোন উন্নত উর্বর মস্তিষ্কের দুর্নীতি করে এরা? কিন্তু তোমার শেষ কয়েকটা প্রশ্ন, 26,000 চাকরি বাতিল হলে স্কুলগুলোর অবস্থা কি হবে, স্টুডেন্টদের কি হবে? একদম শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে যাবে নাকি? ধ্বংস তো অলরেডি করে দিয়েছে। এই যে ধরুন 26,000 চাকরি বাতিল বলছেন, যে প্রতি বছর এসএসসি পরীক্ষা হয় না, কোনো আদালতের কোনো স্থগিতাদেশ হয়েছে না? নেই। নেন না কেন? একটা কারণ রয়েছে। কেন নেন না? তার কারণ হচ্ছে, ধরুন এরা চাকরিগুলো 25 লাখ, 20 লাখ, 15 লাখ টাকায় বিক্রি করেছেন। এখন ধরুন একটা ছেলে মেয়ে, তারা যদি দেখে প্রতি বছর টেট হচ্ছে, প্রতি বছর এসএসসি হচ্ছে, তারা কি করবে? একবার না পেলে পরের বার ট্রাই করবে, সেবার না পেলে তার পরের বার ট্রাই করবে। তার কারণ তারা জানে যে নিশ্চিতভাবে পরের বার পরীক্ষা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কি করেছে বলুন তো? এই পরীক্ষাগুলোকে, রেগুলার হওয়া পরীক্ষাগুলোকে বন্ধ করে দিয়েছে। তাহলে কি হবে? বাজারে ক্রাইসিস তৈরি হবে। ক্রাইসিস তৈরি কি হলে কি হবে? একজন জানে যে আমার একটা নির্দিষ্ট বয়সসীমা আছে, ফলে যে কোনো সময় যদি চাকরি কবে হবে তার কোনো ঠিক নেই। একটা চাকরির পরীক্ষা হলে যেন তেন প্রকারে না, সেই চাকরির পরীক্ষায় ঢুকতে হবে, সেই চাকরি পেতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আর সুযোগ থাকবে না। ইন দ্য মিন হয় আমার বয়স চলে যাবে। ফলে কি হবে? প্রথম কথা, তাদের মধ্যে চাকরি কেনার প্রবণতা তৈরি হবে, আর দ্বিতীয় হচ্ছে বেশি দামে চাকরিটা বিক্রি করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য ক্ষমতায় আসার পরে রেগুলার চাকরির পরীক্ষা হওয়া বন্ধ করে দিয়েছে। ও কি করেছে? ও দেখেছে যে যদি রেগুলার পরীক্ষা হয় তাহলে বাজার থেকে যে আমি যে দালালগুলো ছেড়েছি তাদের কাছ থেকে লোকে চাকরি কিনবে না, কারণ একজন ছেলে সে পরের বার ট্রাই করবে। দেখুন, যারা চাকরি কিনেছে আমি তাদের প্রত্যেককে যে একদম টাটা বিড়লা আম্বানি আমি মনে করি না। এরা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, কেউ জমি বিক্রি করেছে, কেউ বাবার পেনশন যে লাস্ট সম্বলটুকু ছিল সেগুলো ব্যবহার করেছে, কেউ ধরুন মায়ের গহনা বিক্রি করেছে। ফলে এরা যে একেবারে সাধারণ বাড়ির ছেলে মেয়ে, আসলে এদেরকে এই পরিস্থিতি তৈরি করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়রা। এরা প্রথম কথা বাজারে দালাল ছেড়েছে, প্রতি বছর পরীক্ষা নেয়নি, রুল এমন ভাবে ফ্রেম করেছে যাতে দুর্নীতি করা যায়, এমন লোকজনদের বসিয়েছে যারা দুর্নীতি করতে পারবে। ফলে সমস্ত দিক দিয়ে দুর্নীতি করার জন্য অনুকূল আবহাওয়া তৈরি করেছে, এবং তার মাধ্যম দিয়ে এরা প্রত্যেকে বেনিফিটেড হয়েছে, এবং সর্বোচ্চ বেনিফিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ 3টে প্রশ্ন আমার রয়েছে আপনার কাছে। একদম সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে যে প্যানেল বাতিলের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পরবর্তী শিক্ষক নিয়োগের দায়িত্ব কে পালন করবে, এবং যারা এই ঐতিহাসিক দুর্নীতি করে ভুয়ো নিয়োগ করলো তারাই কি পালন করবে এই 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 নিয়োগের দায়িত্ব, এবং যারা অযোগ্যদের চাকরি দিল তাদের কি শাস্তি হবে? দেখুন, যারা অযোগ্যদের চাকরি দিল, এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে সিবিআই। এর দায়িত্ব সিবিআই কে নিতে হবে। আর আপনারা যারা জনগণ, তারা তো ভোট দিয়ে নির্বাচিত করেছেন সরকারকে। সরকার চাইলে এসএসসি ভেঙে দিতে পারে, সে প্রভিশনও আইনে রয়েছে।
কিন্তু এরা সেটা করবে না। এরা কি করবে? এরা এটাকেই লালিত পালিত করে নিজেদের মতো করেই আবার নিয়োগ করবে। তার কারণ এরা ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছে। তাই জনগণকে বলবো, আলটিমেট নির্ভর করছে একটি দুর্নীতিগ্রস্ত নিয়োগ হবে নাকি দুর্নীতিহীন নিয়োগ হবে, সেটা কিন্তু আপনার উপরে। আপনি কাকে নির্বাচিত করছেন তার উপর। তার যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, আমরা মামলা করব। কিছু এরকম কিছু পার্থ চ্যাটার্জি জেলে যাবে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যেতে পারেন, কিন্তু তার পরিবর্তে যিনি বসবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি যে দুর্নীতিহীন হবেন এর নিশ্চয়তা কোথায়? রাজনৈতিক আদর্শহীন একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসান, তার পরিণতি কিন্তু আপনাকে ভোগ করতে হবে, আপনার সন্তানদের ভোগ করতে হবে। শেষ দুটো প্রশ্ন আমার। প্রাথমিকে চাকরি একদম দেওয়ার নাম করে একদম শুরুতেই আপনি যেটা দিয়ে শুরু করলেন, দিব্যেন্দু অধিকারী, একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। এবার এই চাঞ্চল্যকর তথ্য একদম সামনে আনলো সিবিআই রীতিমতো, যে প্রথম প্রশ্ন একদম কেউ যদি অর্থের বিনিময়ে যে চাকরি না দিয়ে থাকে, আমরা যখন তাদের সাথে কথা বললাম তাদের মধ্যে অনেকেই বলছেন যে শুধুমাত্র সাহায্য করার উদ্দেশ্যে তারা নাম রেকমেন্ড করেছেন। কেন করবেন? প্রথম কথা হচ্ছে, সাহায্য করার উদ্দেশ্যে একজন এমএলএ এর এই অধিকার রয়েছে নাকি? রিক্রুটমেন্ট রুলসের কোন প্রভিশনে বলা আছে যে একজন এসপি বা একজন এমএলএ রেকমেন্ড করতে পারেন? আপনি করবেন কেন? আপনি রেকমেন্ডেশন করার অর্থ হলো আর 5 জনকে ডিপ্রাইভ করা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ওখানে কোনো অর্থের লেনদেনই হয়নি, কিন্তু আপনি তো 5 জনকে রেকমেন্ড করেছেন, এটাকে ফেভারিটিজম বলা হয়। আপনি নিজের আত্মীয়দের করছেন, নেপোটিজম বলা হয়। আপনি নেপোটিজম ফেভারিটিজমের প্র্যাকটিস করার জন্য আপনি এমএলএ হয়েছেন নাকি? আপনি নিজের পছন্দের ব্যক্তিদের তালিকা করে পাঠিয়ে দিচ্ছেন। আপনি এসপি নিজের পছন্দের ব্যক্তিদের তালিকা করে পাঠিয়ে দিচ্ছেন। আইনের কোন প্রভিশনে বলা আছে যে আপনি এটা পাঠাতে পারেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে না, কোনো আর্থিক লেনদেন হয়নি, কিন্তু আপনার এই পাঠানোর এই অধিকার কে দিয়েছে আপনাকে? আইনের কোন প্রভিশন দিয়েছে? আসলে এরা এটা করে, আমি মনে করি এদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করা উচিত। যতজনের নাম উঠবে সে কে দেখার দরকার নেই। একদমই। কিন্তু বামফ্রন্ট আমলে একটা একটা অভিযোগ খুব উঠতো যে চিরকুটে চাকরি, সেই চিরকুটে চাকরির সাথে যারা বলছে রেকমেন্ড করছে, এর মধ্যে তফাৎটা কি? দেখুন, যদি চিরকুটে চাকরি কেউ দিয়ে থাকে তাকেও তদন্তের আওতাধীন করুন। যদি ওখানে বামফ্রন্টের কোনো নেতার নাম ওখানে এসে থাকে তাকেও তদন্ত করুন। ওই মামলার, দেখুন, সোমেন নন্দীর মামলায় প্রাথমিকে সিবিআই এফআইআর করেছে। আমি ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের আইনজীবী হিসেবে চাই যে প্রত্যেককে, যাদের নাম উঠে এসছে তাদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করা হোক। আর শেষ প্রশ্ন আপনার কাছে, 5 বছরের অসুস্থ মেয়েকে নিয়ে একদম হাসপাতালে এসেছিলেন বাবা, এদিকে অসুস্থ বাচ্চাটি হাসপাতালেই একদম ভমিট করে ফেলে, আর সেই ভমিটিং একদম শিশুটির বাবাকে দিয়েই পরিষ্কার করানোর অভিযোগ উঠলো। একদম সংবাদ মাধ্যমে ভিডিও ছড়িয়ে যখনই পড়লো, সেই মুহূর্তেই শোরগোল শুরু হয়ে যায় যে স্বাস্থ্য মহলের অন্দরে। যদিও যে চিকিৎসক বমি পরিষ্কারের নিদান দিয়েছিলেন তার দাবি ছিল যে হাসপাতালে পর্যাপ্ত সুপার নেই, তাই এই অবস্থা। তার সাফ কথা, উনি না পরিষ্কার করলে তো আমাকে করতে হতো। কোন জায়গায় দাঁড়িয়ে ফিরদৌসা রাজ্যের দেখুন, নিয়োগ নেই, আপনি কি করবেন? গ্রুপ ডি থেকে শুরু করে সাধারণ কর্মী, নিয়োগ নেই। তিনি যে মিথ্যা কথা বলছেন সেটা আমি বলছি না, তার কারণ হচ্ছে নিয়োগ নেই। আর নিয়োগ যদি বা করা হচ্ছে, একেবারেই তাদের প্রকৃত বেতনও দেওয়া হচ্ছে না। 8,000, 10,000, 6,000 সব ক্যাজুয়াল স্টাফ হিসেবে নিয়োগ করছেন বেশিরভাগ ক্ষেত্রে, এই গ্রুপ ডির ক্ষেত্রে। প্রথম কথা, নিয়োগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো অমানবিক। একজন রোগীর পরিবারকে দিয়ে সে, দেখুন, তার বাড়িতে সে পরিষ্কার করতেই পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি সরকারি পরিষেবা দিচ্ছেন, সেখানে সমস্ত রকম পরিষেবা দিতে হবে। বড় বড় কথা বলেন যে স্বাস্থ্য ক্ষেত্রে এই হয়েছে ওই হয়েছে, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য পরিষেবা সেটা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে। আসলে এই ভদ্রমহিলা এসে একটা জিনিসই করতে পেরেছেন, সেটা হচ্ছে উনি এবং ওনার পরিবারের সম্পদ, এটাই করতে পেরেছেন।
বাকি সমস্তটাই ভেঙে ফেলেছে। কিন্তু স্যার, আমি এই প্রশ্নটা না করলেই ছিল না, একদম ছোট্ট করে তুমি যদি একটু উত্তর দিয়ে দাও। সেটা হচ্ছে দেউচা পাচামি, একদম মুখ্যমন্ত্রী বলছেন দেউচা পাচামি যদি কার্যকর হয় তাহলে আগামী 100 বছরের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে যাতে লোডশেডিং না হয় সেই ব্যবস্থা তিনি করে দেবেন এবং বিদ্যুতের দামও কমবে। আজকে লোডশেডিং হয় না, তার কারণ লোডশেডিং হবে কি করে? বিদ্যুতের চাহিদা থাকতে হবে তো। তুমি বলছো সিএসসি যে বিদ্যুতের দাম নাই সেটা তার হাতে নেই। সিএসসি বাম আমলে, বামফ্রন্ট আমলে সিএসসি দিল্লিতে কিসের বোর্ডের থ্রুতে পেয়ে গেছিল এই টেন্ডার। তিনি জানেন না আসলে এই ব্যাপারে সিএসসি কেন এত বিদ্যুৎ। আমার চেম্বার আসতে বলুন, বুঝিয়ে দেবো কত করে সিএসসির কাছ থেকে কত করে ওই বন্টন নিয়েছিলেন, কিসের জন্য নিয়েছিলেন একটু বলবেন বাজারে, যে কত কিসের জন্য বন্টন নিয়েছিলেন, কার কাছ থেকে কত টাকার বন্ড নিয়েছিলেন। কলকাতায় বিদ্যুতের ট্যারিফ সর্বাধিক, অন্যান্য সমস্ত মেট্রোপলিটন সিটির থেকে বেশি। কেন বেশি? সিএসসি বা তার মালিক পক্ষের কাছ থেকে কত টাকা চাঁদা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়রা পান বলে দিন। সিএসসি কর্তৃপক্ষ বলে দিক যে ফিরদৌস শামীম ভুল বলছে, বা মমতা ব্যানার্জি বলুক, বলে দিন। ধান্দাবাজি সবাই বোঝে, ঘুরপথে টাকা নেওয়া। আর এই যা কোটা কলকাতাবাসী এত বেশি টাকার ট্যারিফ দেন একটাই কারণে, বিদ্যুতের ট্যারিফ দেন একটাই কারণে, তার কারণ এই সিএসসির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়রা টাকা নেন।